হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে উইন্টার উইন্টার একটা পিঠা, ভাপা পিঠা। এটা সবাই জানেন, এটা খুবই একটি সুস্বাদু এবং একটা ট্র্যাডিশনাল আমাদের পিঠা। কম বেশি সব জিনিসের খুবই মজার, পছন্দের একটা পিঠা সব মানুষেরই। তো আজকে এই পিঠাটা কীভাবে প্রসেস করতে হয়, কুক করতে হয়, আমি রেসিপিটা দেখাবো আপনাদের। এই পিঠাটা যারা বিগিনার, যারা কখনো ওই পিঠাটা বানাননি বা কীভাবে করতে হয় হয়তো আপনাদের সেভাবে চেষ্টা করা হয়নি, আপনারা এই রেসিপিটা দেখলে ইনশাল্লাহ আপনারা এভাবেই পিঠাটা সুস্বাদু করে বানাতে পারবেন। প্রথমে আমি দুটা হাঁড়ি নিয়েছি। একটা হাঁড়ি হচ্ছে আমার ভাপা পিঠার জন্যই তো সম্পূর্ণ তৈরি করা, এটা আমি বাংলাদেশ থেকে এনেছি। বা এখানে আপনারা যারা আমার বিদেশে থাকেন, যে কোনো হালাল দোকানে বা বাংলা দোকানে এই ধরনের হাঁড়ি পাবেন রেডিমেড। আরেকটা হাঁড়ি নিয়েছি, ওটা আমি দেখাবো যে কিভাবে ফয়েল পেপার দিয়ে সিল করে ভাপা পিঠার স্টিমের জন্য প্রসেস করবেন। তো প্রথমে আমি এখানে পুরো পাতিলা আপনারা পানি নেবেন না, হাফ নেবেন, কারণ যখন পানিটা বয়েল হবে তাহলে পিঠাটা ভিজে যেতে পারে স্টিম নেওয়ার সময়। তো হাফ পাতিলা পানি নেবেন। আর এইভাবে ফয়েল নিয়ে আস্তে আস্তে চেপে চেপে দেখুন। আপনারা আসলে এটা বলার চেয়ে হচ্ছে দেখাটা ইম্পর্টেন্ট। আমি কিভাবে করছি আপনারা খালি একটু খেয়াল রাখেন যে পাতিলা এই জাস্ট এভাবে চেপে চেপে ফয়েল পেপারটা দিয়ে অফ করে দেবেন। হয়তো আপনাদের বাসায় এই ধরনের পাতিলা না থাকলেও যে কোনো পাতিলাতে আপনারা এই স্টিমের ব্যবস্থাটা করতে পারবেন, খালি সেই পরিমাপের ফয়েল পেপার নিলেই হবে। এখন আমি যে ছাঁচটা দিয়ে পিঠা বানাবো সেটা একটা মাপ নিব মিডলে। তো মাপটা নিয়ে ঠিক বাটিটার মাঝখানে আমি এরকম একটা ব্যাম্বু স্টিক দিয়ে এটাকে আমি একটু হোল করে দেবো স্টিমটা বের হওয়ার জন্য। কিন্তু এটার হোলটা করতে হবে মিডলে। মনে রাখবেন যে মিডলে, এটার ছাঁচের বাইরে যাতে না হয়, তাহলে স্টিমটা বের হয়ে যাবে। দেখুন আমি কিভাবে হোল করছি। হোল করা শেষ হয়ে যাওয়ার পর একদম আপনারা এই হাঁড়িটার এই যে মাপ অনুযায়ী একটা ঢাকনা নেবেন। সেই বরাবর ঢাকনাটা নিলে সুবিধা হবে, তাতে আপনার স্টিমটা বের হয়ে যাবে না। অতএব আপনারা যে পাতিলাতে এভাবে এটা প্রসেস করবেন, সেই পাতিলার সাইজের আপনার একটা ঢাকনা নিতে হবে। এখন আমার পাতিলার প্রসেসিংটা শেষ। এখন ভাপা পিঠা বানাতে কী কী উপকরণ লাগে সেটা আপনারা কম বেশি সবাই জানেন। তারপর আমি আবার আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি। আমি ফ্রোজেন কোকোনাট নিয়েছি। ফ্রোজেন কোকোনাট আপনারা এখানে যে কোনো বাংলা দোকান বা ইন্ডিয়ান শপে পেয়ে থাকবেন। এবং নিয়েছি বাটালি গুড়, এটা খুবই পরিচিত আপনাদের কাছে এই গুড়টা। এটা বাংলাদেশি দোকান থেকে আমি নিয়েছি। সো এই দুইটি হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস ভাপা পিঠার। নিয়েছি আমি রাইস ফ্লাওয়ার ফাইন পাট্টু ব্র্যান্ডের। এই ব্র্যান্ডের ফাইন, নট কোর্স, খেয়াল রাখবেন আপনারা। এটা আপনারা যে কোনো ইন্ডিয়ান শপে পেয়ে যাবেন এই ব্র্যান্ডের, যারা বিদেশে থাকেন। এবং এটা শুকনো গুঁড়ি। এখন আমি নেক্সট প্রসিডিউরে যাব, এটা কিভাবে পানি দিয়ে ভাপা পিঠার জন্য প্রসেস করতে হবে গুঁড়িটাকে, ওটা আপনারা খেয়াল করবেন। আমি এখানে 4 কাপ রাইস ফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, 2 টিস্পুন সল্ট নিয়েছি। আর কারণ এই পানি মিক্সচারটার মধ্যেই আপনি ভাপা পিঠা কনসিস্টেন্সিটা ডিপেন্ড করবে, তো আপনারা এটা অবশ্যই ভালো মতো লক্ষ্য করবেন।
আমি লবণটা গুঁড়ির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আর পানি নেবেন অবশ্যই ওয়ার্ম ওয়াটার, কারণ ওয়ার্ম ওয়াটার দিলে গুঁড়িটা অনেক সফট হবে। এবং পানিটা একটু একটু করে এভাবে হাত দিয়ে চেপে চেপে পানিটা গুঁড়িটাকে ওয়েট করতে হবে। যদি চেপে চেপে ওয়েট করেন তাহলে গুঁড়িটা দেখবেন আস্তে আস্তে একটু ফ্লাফি হবে। আর এই যখনই ফ্লাফি হতে থাকবে তখন মনে করবেন যে আপনার পিঠাটা অবশ্যই সফট হবে। এবং চেপে চেপে এভাবে এটাকে মেশাতে হবে পানিটা দিয়ে। আপনারা একটু লক্ষ্য করবেন আমি কিভাবে গুঁড়িটা মিক্স করছি পানি দিয়ে, এটা লক্ষ্য করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। এভাবে চেপে চেপে গুঁড়িটার সাথে পানিটা ভাবে মিক্স করবেন। এটা আপনারা ওয়ার্ম দুধ দিয়েও করতে পারেন, কিন্তু আমি খাবারটা বেশি রিচ করতে চাচ্ছিলাম না, এই জন্য আমি ওয়ার্ম ওয়াটার নিয়েছি। এভাবে যখন পানি মিক্স করতে করতে যখন গুঁড়ির কনসিস্টেন্সিটা এরকম হয়ে চালের কনসিস্টেন্সি এমন হবে যে চাপ দিলে এরকম মুঠ হবে এবং চাপ দিলে একটু টাইম লাগবে ব্রেক হতে, তখন মনে করবেন যে আপনার পানি এবং চালের গুঁড়াটাও কনসিস্টেন্সিটা প্রপারলি হয়ে গেছে। দেখুন আমি চাপ দিচ্ছি, তারপর এটা একটা বাইন্ডিংস হচ্ছে, তারপর আবার ইজিলি আমি ব্রেক করে দিচ্ছি। যখন এটা এভাবে বাইন্ডিং করা যাবে, চাপ দেওয়ার পর বাইন্ডিং হয়ে যাবে, তখন মনে করবেন আপনার আর এটাতে আর পানি মেশানোর দরকার নেই, আর এটা প্রপারলি হয়ে গেছে। আমি 30 মিনিটসে এটাকে অ্যাডজাস্ট করতে দিয়েছি গুঁড়ি আর পানিটা, যেহেতু একটু শুকনো গুঁড়ি। আপনারা সাথে সাথেও বানাতে পারেন, কিন্তু ভালো রেজাল্টের জন্য 30 মিনিটস পর বানালে আমার মনে হয় ভালো হয়। এখন আমি এই গুড়টাকে নর্মালি অনেকে হার্ড থাকে, এই গুড়টাকে অনেক সময় অনেক হার্ড জিনিস দিয়ে ভেঙে মানুষ কষ্ট করে বা গ্রেটার দিয়ে গ্রেট করে দেয়, কিন্তু আপনাদের আজকে একটা টিপস দিচ্ছি কীভাবে গুড়টাকে ইজিলি মাইক্রোওভেনে 1 মিনিট হিট দিয়ে স্ক্র্যাম্বল করে নেওয়া যায়। আমি 1 মিনিট হিট দিয়ে দেখুন আমি চামচ দিয়ে কীভাবে একটু টাচ করেই এটাকে আমি স্ক্র্যাম্বল করে নিচ্ছি। এবং এইভাবে স্ক্র্যাম্বল করে নিলে পিঠার ভিতর গুড়টা দিতে খুব ইজি হয় এবং মেল্টেড হতে খুব ইজি হয়। আমি এরকম একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি গুঁড়িটা চালার জন্য। এটা আমি আমাদের এখানে স্পটলাইট থেকে কিনেছি, বাংলাদেশে ওটা এই ধরনের স্ট্রেনার অ্যাভেলেবেল। অবশ্যই এটা যদি একটু ছোট মিডিয়াম সাইজের স্ট্রেনার হয় তাহলে গুঁড়ির কনসিস্টেন্সিটাও খুব ভালো হবে, ভাপা পিঠার কনসিস্টেন্সিটা। এখন আমার গুঁড়িটাকে চেলে নেওয়ার পালা। আপনারা একটু লক্ষ্য করবেন আমি কিভাবে ওয়েট গুঁড়িটাকে চেপে চেপে এটাকে চেলে নিচ্ছি। দেখুন গুঁড়ি আমার চালার পর গুঁড়ির কনসিস্টেন্সিটা স্নোর মতো হয়েছে। বরফের দেহে যেমন স্নো হচ্ছে ঠিক হয় সেভাবেই গুঁড়ির কনসিস্টেন্সিটা একটু খেয়াল করবেন। আমি কম্পারিজন করছি এই কারণে যাতে আপনাদের মনে থাকে যে চালের কনসিস্টেন্সিটা চালার পর কেমন হবে। এখন দেখুন আমি কিভাবে গুঁড়িটাকে বাটিতে ভাপা পিঠার জন্য সেট করে নিচ্ছি। প্রথমে আমি একটু চালের গুঁড়ো দিলাম, তারপরে একটু কোকোনাট দিব, তারপরে একটু গুড় দিব, তারপর আবার একটু চালের গুঁড়ো দিব, তারপর হাত দিয়ে হালকা চেপে চেপে এটাকে একটু লেভেল করে নিতে হবে।
আপনারা যে কোনো ধরনের পাতলা কাপড় দিয়ে উপরটা এটাকে কভার করতে পারেন। আমার কাছে নেট ছিল, আমি ওটা অবশ্যই যে কাপড়টা নেবেন এটা একটু পানিতে ভিজিয়ে নেবেন এবং যখন আপনারা পিঠা বানানোটা কন্টিনিউ করবেন একটু পরপর এটাকে ভিজিয়ে নেবেন, কারণ এটা স্টিকি হয়ে যায় পিঠা বানাতে বানাতে। তো ভিজিয়ে নিলে কাপড়টা অনেক সফট হবে এবং পিঠাটা লেগে যাবে না কাপড়টার মধ্যে, এটা আপনারা খেয়াল রাখবেন প্লিজ। তখন আমি ওই কাপড়টা দিয়ে পিঠাটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে এখন আমি এখানে এটাকে স্টিম দিতে নিয়ে যাব, স্টিমে দিয়ে দিব। পিঠাকে আমি এখন স্টিমে দিয়ে দিলাম। স্টিম থেকে উঠিয়ে এভাবে বাটিটা উঠিয়ে এভাবে কাপড়টা ঢেকে দিবেন। অনেক সময় যারা বিগিনার পিঠা বানানোর জন্য তাদের হয়তো প্রথম পিঠাটা একটু ডিস্টার্ব করতে পারে, কিন্তু আপনারা হোপলেস হবেন না। অবশ্যই আমার রেসিপিটা যদি আপনারা খেয়াল করবেন, যদি এইভাবে বানান তো ইনশাল্লাহ পিঠা আপনাদের প্রথমটা ডিস্টার্ব হলো, নেক্সট পিঠাগুলো খুবই ভালো হবে। যাদের বিগিনার, যারা কখনো পিঠা বানাননি, আমি তাদের উদ্দেশ্যে বলছিলাম। দেখুন পিঠাটা কত সফট হয়েছে। আর পিঠা হয়েছে কিনা ওটা বোঝার জন্য একটা আমি টিপস দিচ্ছি। যখন আপনি এটাকে প্রেস করবেন, যখন ভিতরে আঙুলটা ঢুকে যাচ্ছে বা হল হল মনে হচ্ছে, মনে করবেন পিঠাটা হয়নি। আর যখন চাপ দিয়ে একটু হার্ড মনে হবে, মনে করবেন আপনি পিঠাটা হয়ে গেছে। এভাবে একটা ভাতের চামচ দিয়ে পিঠা উঠাবেন, কারণ এটা খুবই কমফোর্টেবলভাবে পিঠাটা উঠানো, কারণ স্টিমটা হাতে লাগে না। আপনারা এটা একটু খেয়াল করবেন প্লিজ। এটা আমার সেকেন্ড পিঠা। এটা এভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এখন আমার এভাবে আপনারা যদি আমার রেসিপিটা ফলো করেন, ইনশাল্লাহ আপনাদেরও এভাবে সফট পিঠা বানাতে পারবেন এবং এই সফটনেসটা 3-4 দিন ধরে আপনাদের থাকবে ইনশাল্লাহ। তারপর আমি নেক্সট যেটা দেখাবো কিভাবে এই পিঠাগুলোকে র্যাপ করে আপনারা 1 সপ্তাহ মতো ফ্রিজে রেখে, নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন এবং এটা সফটনেসটা ঠিক এমনই থাকবে যেভাবে আমি আপনাদের বলেছি। দেখুন পিঠাটা কত সফট হয়েছে, আপনাদের বোঝার জন্য আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন গুড় নারকেলের কনসিস্টেন্সিটা। খুবই সফট, খুবই তুলতুলে হয়েছে, মনে হয় ব্রেডের মতো সফট হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে আপনারা এটা শেয়ার করবেন, লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এতে আমি মোটিভেটেড হব নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। এবং দেখুন আমি কিভাবে এটা গ্ল্যাড র্যাপ দিয়ে র্যাপ করছি পিঠাটাকে, এবং এভাবে আমি এটা ফ্রিজে সংরক্ষণ করব এভাবে র্যাপ করে। এবং এতে এভাবে গ্ল্যাড র্যাপ দিয়ে র্যাপ করলে পিঠাটা অনেক সফট থাকে। গরম গরম ভাপা পিঠা চুলা থেকে নামানো, সো সফট। সফট, সুন্দর নাইস একটা গুড়ের স্মেল। গুড়টা অবশ্যই ভালো হতে হবে ভাপা পিঠার জন্য। এটা ভাপা পিঠার আসল টেস্টটা হচ্ছে গুড়। গুড়টা অরিজিনাল না হলে সেই টেস্টটা পাওয়া যায় না। আমি ম্যাকেনজি বাংলাদেশি হালাল দোকান থেকে কিনেছি, ম্যাকেনজি ব্র্যান্ডের, ম্যাক্সিন ব্র্যান্ডের গুড়টা কিনেছিলাম। ভালো জুসি, নারিকেলের একটা স্মেল পাওয়া যাচ্ছে।
সফট, সবচেয়ে বড় একদম ব্রেডের মতো সফট হয়। পারফেক্ট, মুখের সাথে মিলে যাচ্ছে। 10 out of 10। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আবার আপনাদের মাঝে আমি চলে আসবো নেক্সট কোনো ব্লগে কোনো রেসিপি নিয়ে। আনটিল দেন আল্লাহ হাফেজ।